চারিদিকে পানি জমে যাওয়ায় গাড়ি, রিক্সার হর্ন আর পানির ছিটে একসঙ্গে মিলে মিশে শহরে নির্জন কোলাহল তৈরি করেছে। আকাশটা ভারী ধূসর, সূর্যের আলো একটুও নেই, হাওয়াটাও কেমন ফ্যাপসা। বৃষ্টির কিন্তু বৃষ্টির জন্য খানিকটাও স্বস্তিও আছে। ছাউনিটা পুরনো লোহার তৈরি, উপরে ঢেউটিন, চারপাশে আধ ভাঙা দেয়াল। বৃষ্টির পানি চুপচুপ করে ফোঁটা ফোঁটা পরে ছাউনি থেকে, কিন্তু জায়গায় চুইয়ে চুইয়ে ভেতরে ঢুকছে। ভেতরে দুটো লম্বা বেঞ্চ আছে, কাঠের রং মলিন হয়ে গেছে, কোথাও কোথাও ভিজে পিচ্ছিল। চারিদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ, এক কোণে আবর্জনা জমে কাদার সঙ্গে মিশে গেছে। সেই বেঞ্চগুলো দখল করে বসে আছে কিছু বখাটের ছেলে। ওরা এখানে প্রায় আড্ডা দেয়, সিগারেটের ধোঁয়া ছড়ায়, উঁচু গলায় গল্প করে। আজ বৃষ্টির কারণে আরও খামখেয়ালি হয়ে উঠেছে। সিমলাকে ভেজা কামিজে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের চোখ চকচক করে উঠল। একজন মুচকি হেসে কোনোই দিয়ে পাশে জনকে ছেল। দেখ দেখ, ভিজে গেছে পুরোটা। আরেকজন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ছাতা নাই বুঝি? আমাদের ছাতার নিচে আসলে তো ভিজতে হতো না। তৃতীয় জন একটু জোরেই হেসে উঠল। ওখানে দাঁড়িয়ে থাকলে আরো ভিজবে, কাছে এসে গরম গরম গল্প করলেই তো পারো, আমরা তোমায় শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখ ওদের দৃষ্টি সিমলার গায়ে এসে বিঁধছে বারবার। কেউ খোলা চোখে তাকাচ্ছে, কেউ চোখ বাঁকিয়ে হাসছে। সিমলা অস্বস্তিতে একপাশে সরে দাঁড়ালো, কিন্তু ছাউনির নিচে জায়গা কম, ওরা ইচ্ছে করেই আরও কাছে সরে আসছে। বৃষ্টি তখনও ছমছম করে নামছে, রাস্তার কাদা পানিতে ভরে গেছে। ছাউনির নিচে দাঁড়িয়ে সিমলা যখন ছেলেগুলোর কথা অস্বস্তি চেপে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই পাশ দিয়ে এক ঝটকায় একটা বাইক এসে ধীর হলো। কালো হেলমেট পরে বৃষ্টির মধ্যেই দিয়ে তাকিয়ে নিল চারিপাশে। সে আর কেউ নয়, অঙ্কুর আহনাফ। ছাউনির ভেতরে হাসাহাসি আর সিমলা বিব্রত মুখ একসঙ্গে তার চোখে ধরা পড়ল। বাইক থামিয়ে হেলমেটটা সামান্য খুলতেই চোখ মুখে রাগের ঝলক দেখা গেল। ভিজে চুল কপালের উপর লেপ্টে আছে, তবুও তার দৃষ্টি দৃঢ়। অঙ্কুর বাইক থেকে নেমে সিমলার দিকে এগিয়ে গেল। সিমলার চোখে তখনও বিস্ময় আর স্বস্তির একসঙ্গে। বেঞ্চে দাঁড়িয়ে থাকা ছেলেরা হকচকিয়ে গেল। কিছুক্ষণ আগে যারা হেসে খুনসুটি করছিল, তারা এখন কেমন গম্ভীর হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। অঙ্কুর এসেই একটা ছেলের গায়ে হাত রেখে বলল, ওহে জুনিয়র, তোমার ডিপার্টমেন্ট কি? আর সামনের মেয়েটাকে কতখানি ভালো লেগেছে। ছেলেগুলো বুঝতে বাকি আর রইল না, ক্ষমা চাওয়া শুরু করলো। তাতে কি আর অঙ্কুরের মন পড়ে? দু চারটে কিল খুশি দেওয়া তো তার জন্য একেবারে ফরজ কাজ বলাই চলে। সে তাই করে। সে আঘাত করতে গিয়ে হাতটা কেটেও যায়, তবুও পরোয়া করে না অঙ্কুর। সে সিমলার সামনে এসে গম্ভীর গলায় বলল, চলো, বৃষ্টি থামার অপেক্ষা করার দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। মানে? মানে তুমি আমার সঙ্গে যাবে, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। সিমলা চোখের চশমা ঠিক করে অঙ্কুরের বাইকে বসলো। অঙ্কুর বলল, হাতটা কাঁধের উপর রাখো। আর শোনো মেয়ে, একদিন বৃষ্টিতে ভিজলে মহা ক্ষতি হবে না, অসুখ করবে। তবুও চলো একসঙ্গে ভিজে, একসঙ্গে অসুস্থ হয়ে ব্যথাগুলো একসঙ্গে অনুভব করি। তীব্র জ্বরে তোমাকে যাতে আমার বারবার মনে পড়ে, কেবল এতটুকুর জন্যই আমার যে প্রেম ব্যাধির বড্ড প্রয়োজন। সিমলা সেই কঠিন কথার কোনো সহজ মানে খুঁজলো, কিংবা কখনো খুঁজবে কিনা তা জানা নেই। তবে তার চোখের কোণে হাসি ঠিকই ছিকছে পড়ছে। তৃষাটা ক্লাসে এসে হাঁপিয়ে গেছে। শেষ ক্লাস আজকের মতো, এখনই লেকচার শেষ হয়ে যাবে। এখন আর প্রেম ভাই তাকে না ছাড়লেও পারতো। শার্ট খুলে ওই লোক পিঠে মুভ লাগিয়ে তৃষাকে দিয়ে মালিশ করিয়েছে পিচ্চা। কেবল কি তাই, কপালটাও মালিশ করিয়ে নিয়েছে, চুলগুলোও টেনে দিতে হয়েছে। কি একটা জীবন! পরে দাসত্ব করতে করতেই জীবনটা শেষ হবে তৃষার। ছুটির পর আজ তৃষা একবার একাই বের হলো আজকে। সিমলা একটা ক্লাস করেই বাড়ি চলে গিয়েছিল। মনে হয় কিছু একটা হয়েছে। তৃষা গেটের কাছে আসতে দেখলো প্রত্যুষের গাড়ি। প্রত্যুষের গায়ে একটা নেভি ব্লু ব্লেজার। সে চোখে রোদ চশমা লাগিয়ে এক হাত পকেটে গুজে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। তৃষা কাছে এগিয়ে আসতেই বলল, আরে আপনি? এই পথে কাজে এসেছিলাম,
ভাবলাম বাসাতেই তো যাওয়া হবে লাঞ্চের সময়, যাওয়ার সময় তোমাকে সঙ্গে করেই নিয়ে যাই। তৃষার ভেতরে সব ক্লান্তি আর কষ্ট এক মুহূর্ত দূর হয়ে গেল। সে গাড়িতে উঠতে বসতে যাবে তার আগেই প্রত্যুষ বলল, এই ওয়েট। বলেই সে গাড়ির দরজা খুলে দিল। তৃষার তো এবার লজ্জায় মরে যাওয়ার মতোই দশা হয়েছে। কি যে সে করবে? এই প্রত্যুষ তাকে ভালোবেসে ফেলেছে, তাই না? তৃষা জানত তাকে ভালো না বেসে থাকা একেবারে অসম্ভব বিষয়। সে ভালোবাসার মতোই একজন মেয়ে। কি করে প্রত্যুষ তাকে না ভালোবেসে থাকতে পারে? গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে প্রত্যুষের ফোনে একটা কল এলো। সে রিসিভ করতেই অফিসের এমার্জেন্সি অফিসে আসতেই বলল, বিবাহিত নারীদের যেই লোকটা খুন করেছে তাকে নাকি একজন দেখেছে। লোকটাকে অফিসে আনা হয়েছে। প্রত্যুষ তৃষার দিকে একবার তাকালো, তারপর সবটা খুলে বলল, সরি, তুমি কিছু মনে করো না, আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। তৃষার মন একটু খারাপ অবশ্য লাগলো। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সমস্যা নেই, আপনি যে আমায় নিতে এসেছেন এটাই তো অনেক। তৃষা গাড়ি থেকে নামার আগে হঠাৎ প্রত্যুষের চোখ গেল প্রেমের দিকে। সে সবে মাত্র বাইকে উঠে বসেছে, বাসাতেই তো সে যাবে। প্রত্যুষ গাড়ি থেকে নেমে প্রেমকে ডাকলো। প্রেম প্রথমত প্রত্যুষকে দেখে সৌর চোখে তাকালো। এই আইনের লোক হলো অ্যালার্জির আব্বা। সে না চাইতো বাইক নিয়ে কাছে আসতে প্রত্যুষ বলল, তৃষাকে নিতে এসেছিলাম, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। তুই তো বাসায় যাচ্ছিস, যা না ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আয়। বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে, একটু পরে আবার নামবে ভাব। তো সে কোথায়? আমার গাড়িতে। নামতে তো বলো। প্রত্যুষ গাড়ির দরজা খুলে নিজের হাত বাড়িয়ে দেয়। নামো। তৃষা একটু অবাক হয়। ইস, খালি লজ্জা আর লজ্জা। সে ডান হাতটা একটু বেশি লজ্জা নিয়ে প্রত্যুষের হাতের উপর রাখলো। প্রেমের তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেল সেই হাতের দিকে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জলদি, খালি আইনের লোকেদের ইমার্জেন্সি থাকে না। প্রেমকে দেখে তৃষার মুখটা প্যাঁচার মতো হয়ে গেল। কিন্তু প্রত্যুষ যেহেতু ওর ওই হাড়ে বজ্জাটার বাইকে বসতে বলেছে ওকে, তখন তো আর তৃষা তার কথা অমান্য করতে পারে না। ফিউচার স্বামীর কথা না শুনলে পাপ লাগে। এত বড় পাপ তৃষা কি করে করবে? তৃষা বাইকে উঠতে বসতে প্রত্যুষ বলল, আস্তে চালাবি, মেয়ে মানুষ তো। প্রেম জড়িয়ে চালাবে, তৃষার আবার জড়িয়ে পছন্দ, তাই না তৃষা? তৃষা থতমত খেয়ে গেল। এই লোক দেখি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃষা মিকি হেসে বলল, হ্যাঁ প্রত্যুষ, আমার আবার জোরে না হলে চলে না। মানে কথাটা মাথায় রাখলাম। মাথা দিয়ে রাখো, মুখে আর আনার দরকার নেই। বাইকের গতি 300 এর কাছাকাছি। তৃষা খামচে ধরে আছে প্রেমকে, বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি ভালো একটা সময় পেরিয়ে যাওয়ার পর প্রেম বাইকটা থামায়। এতক্ষণে এই তৃষা চেঁচিয়ে তার কানটা ঝালাপালা করে দিয়েছে। তৃষা বাইক থেকে নামার পর চারপাশটা ভালো করে দেখলো। এখানে খালি জঙ্গল আর জঙ্গল। এই লোকের কেন যে এত জঙ্গল পছন্দ? কোথায় এসেছি আমরা? প্রেম জবাব দেয় না। সামনে একটা ইটের ঘর। বৃষ্টি শুরু হয়েছে বলে প্রেম তৃষার হাতটা ধরে জলদি তাকে ওই ঘরটায় নিয়ে যায়। তৃষা আর ততক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে যখন প্রেম তার গালে কষে একটা চল লাগায়, তখনই চুপ হয়ে যায় তৃষা। এই জন্যই গুরুজন বলে, সোজা কথায় কাজ না হলে আঙুল বাঁকাতে হয়। ইটের বাড়িটাতে বাইরে থেকে ভাঙা বিধ্বস্ত লাগলো, ভেতর থেকে অন্যরকম। তার তৃষা দেখে তখন বুঝে যখন প্রেম পকেট থেকে চাবি বের করে তালা খুলে। ভেতরে একটাই বিরাট রুম, বাথরুম, রান্নাঘর, বারান্দা সহ একটাই জায়গা। প্রেম এসে গা থেকে শার্টটা খুলে ছুঁড়ে বিছানায় ফেলে দেয়। লোকটা মাশাআল্লাহ যেই ঘাম দিয়েছে, ওই যে সিক্স প্যাকটা আছে না, ওইটা বেশ চিপচিপ করে জল গড়িয়ে পড়ছে। সেই বিন্দুগুলো মুখ মতো ছিকছিক করছে। প্রেম তৃষার দিকে তাকাতে সে চোখ নিচে নামিয়ে ফেলল। তা দেখে প্রেম বলল, আওয়াজ বাড়িতে ফোন করে জানিয়ে দাও তোমার বান্ধবীর বাবা অসুস্থ, আজকে তুমি ওদের বাড়িতেই থাকবে। মানে কি? আপনি কি করতে চাইছেন বলবেন আমায়? কল কর তুই। দমকে উঠল প্রেম। তৃষা হাতুকে ফোনটা হাতে নিয়ে কাপাক ভঙ্গিতে কলটা শেষ পর্যন্ত করতে বাধ্যই হলো। ভোটের সময় প্রেম কেবল তাকিয়েছিল তৃষা হাতের দিকে।
ডান হাতের কবজির দিকে। কথা শেষ হতেই প্রেম তৃষার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তৃষা তাকে জিজ্ঞেস করে, এখানে কি করতে এনেছেন বলবেন? আর এখানে আমাকে জোর করে আটকে রাখার মানে কি? বলে প্রেম রান্নাঘরে যায়। সেখান থেকে একটা চাকু নিয়ে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার মাথায় তখনও কিছু একটা ঢুকছে না। প্রেম এসে তার পাশে বসলো, চাকু দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার মন চেয়েছে তাই। চাকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্রত্যুষ তোমার বড়, তাই না? হুম। তাহলে নাম ধরে ডাকলে কেন? মন চেয়েছে তাই। এখন যদি আমিও তোমার জিব্বাটা কেটে ফেলি? না মানে আমার মনেরও তো একটা চাপও আছে। প্রেম ভাই, আপনি একটা সাইকো, তা জানেন? কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এসব করা সম্ভব না। আমি সাইকো? যেহেতু সাইকো বলে দিয়েছ, তাহলে তো সাইকোনেস দেখাতে কোনো সমস্যা নেই। বাড়ি যাব আমি। বাড়ি তো আমারই। আমি যখন নিয়ে যাব তখনই যা হবে তোমার। প্রেম তৃষার সেই ডান হাতের কবজি টেনে তাকে নিজের কাছে টেনে আনে, হাতে জোরপূর্বক রাখে তার বুকের উপর। তৃষার চোখ যায় ডান পাশের বুকের উপর করা ট্যাটুর উপর। প্রেম সেই হার্ট আকৃতির ট্যাটুর উপরই তৃষার হাতটা রেখে বলে, এই হৃদয়ে এত আঘাত দিচ্ছে কেন? আপনি ছাড়ুন আমায়। তৃষা হাত ছড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, পুনরায় বলল, আপনি নোংরা, বুঝলেন? কালো রং আপনি। আপনার হাতে হাত রাখলেও মানুষ অন্ধকারে ডুবে যাবে। তৃষা উঠে যেতে প্রেম এবার একটা ধমক দেয়, জোরে সোরে হাতটা ধরে বলল, যে আমার তো অন্য কারো হলে আমি সবার আগে ওই জিনিসটাকে নষ্ট করে দিই। আমার জিনিস অন্য কারো স্পর্শ তো দূরের কথা, দৃষ্টিও আমার সহ্য হয় না। কথাটা বলতেই দেরি, কিন্তু তৃষা ডান হাতায় চাকু দিয়ে আঘাত করতে বিন্দুমাত্র দেরি করলো না প্রেম। ব্যথায় তৃষা চিৎকার করবে, তার উপায় নেই। মুখটা চেপে ধরে অনবরত ধমকে যাচ্ছে প্রেম। ডান হাতের কবজি থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখ দিয়ে পানি। প্রেম ব্যথায় জায়গায় আরো শক্ত করে চেপে ধরে বলল, আমার কথা অক্ষর অক্ষরে পালন না করলে এই প্রেম তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে। খোদার কসম, মেয়েরই বুড়িগঙ্গা লাশ ভাসাবো। ইটের তৈরি বাড়িটার চারপাশে সবুজে মোড়া অরণ্য, কানন, লালচে খোয়া দাগা। ইটের দেয়ালগুলো কোথাও কোথাও শ্যাওলা ছাকা, বৃষ্টির জলে আরো গাঢ় হয়ে উঠেছে রং। বারান্দার খোলা জানালা দিয়ে ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির ছাদে টালির আভাস, আর কিছু জায়গায় টিনের চাদর, যেখানে চুপচুপ বৃষ্টির ফোঁটা পড়ছে অবিরাম। জানালার গায়ে লতা গুল্ম জড়িয়ে আছে। বাড়ির চারিপাশে বিশাল আম গাছ, সুপারি গাছ, কলা গাছ আর বার্চার মিলিয়ে ঘন আচ্ছাদন, এতটাই যে দূর থেকে পুরো বাড়িটারই অর্ধেক ঢেকে যায়। উঠানে কাদা জমে ছোট ছোট জলাশয় হয়ে আছে, তার উপর ভেসে যাচ্ছে কলা পাতার টুকরো। পাশে একটা পুকুর, ঘোলা জলে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে দিচ্ছে তরঙ্গ। ভেজা বাতাসে সোদা গন্ধ ছড়িয়ে পড়েছে। দূরের ঝিঝি পোকার ডাক মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। আকাশে তখনও মেঘ ঘনীভূত। দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি, সঙ্গে চুপচাপ বৃষ্টির শব্দ। ইটের দেয়ালে বৃষ্টির ফোঁটা আশ্রে পড়েছে। শ্যাওলা ভেজা দেয়াল চকচক করছে অদ্ভুত আলোয়। বারান্দার জানালা আজ খোলা, ভেতরে থেকে কেরোসিন বাতি কিংবা হলুদ আলো চিকচিক করছে। আলো ভিজে বাতাসে ঝাপসা হয়ে বাইরে অন্ধকারে ছড়িয়ে পড়েছে। চারপাশে আম, সুপারি, বার্চারের বৃষ্টির ফোঁটা জমে চুপচাপ করে ঝরে পড়ছে। বাতাসের ছাপটায় পাতার ঘর্ষণ শব্দ মিলেমিশে রাতকে আরো গভীর করে তোলে। পুকুর পাড়ে বৃষ্টির তরঙ্গ ছড়িয়ে পড়ে, চকচক করছে। মাঝে মাঝে ব্যাঙ ডাকছে কঞ্চ ফাটিয়ে। এখানে এত মশা কেন তৃষা জানে না, আর জানতেও চায় না। সে একটা একটা করে মশা মেরে যাচ্ছে। এগুলো ভর্তা করে প্রেম নেওয়াজকে খাওয়াবে। তৃষা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাতটা ভালো করে দেখে। বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো, তাই গাটা ছিঁড়ায় ভয় নেই তার। রক্ত দেখলেও লাগে না, কিন্তু এমন হুট করে হাতে কেটে ফেলবে কেউ, চোখের সামনে এই কল্পনাটাও বাইরে ছিল। একটাবার ভাবলো না, এমন মানুষ তৃষা এর আগে কখনো দেখেনি। আর কেন সে তৃষার সঙ্গে সবসময় এত রুড ব্যবহার করে, সে নিজেই তো ভালো করে জানে। আবার কিছু জিজ্ঞেস করলে উল্টো আরও শাস্তি পোহাতে হয়। মুখ খুললেও বিপদ, আর না খুললেও
হাতটা কেটে আবার নিজেই ওষুধ লাগিয়ে পট্টি বেঁধে দিয়েছে। তৃষা পেছনের দিকে থেকে প্রেমের ব্যাক সাইড দেখলো। এই লোকের কি জামা কাপড় নেই? নিংটু চলাফেরা করে কেন? ফ্রিজিং করছে না তো? তৃষার ফোনটা প্রেমের কাছে, দিচ্ছেও না। আরেকবার চাইলে বোধহয় আশ্রয় ভাঙবে নিশ্চিত। প্রেম ভাই, আপনার নুডলস রান্না কি হলো? এই তো 1 মিনিট। দেখুন, আপনি কিন্তু আমায় কিডন্যাপ করেছেন ভালো কথা, আবার নুডলস রান্না করেও খাওয়াচ্ছেন। ভালোবাসেন নাকি আমায়? আমি যথেষ্ট রুচিশীল মানুষ তৃষা। তোমার মতো বাদুর মুখীকে দেখলে কেবল আমার গা ঘিনঘিন করে। আন্ডারস্ট্যান্ড? এতই ঘৃণা লাগে তো ছেড়ে দিন, বাড়ি নিয়ে চলুন। প্রেম সৌর চোখে পেছনে ঘুরে দাঁড়াতে তৃষা আবারও গুটি সুটি মেরে চুপ হয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। সে দুর্বল নয়, তবে এই পুরুষের সামনে এসে দাঁড়িয়ে ইদানিং ভয় হয়, আবার ভীষণ রাগও। মাঝে মাঝে তো মন চায় একে খুন করে রাস্তা ক্লিয়ার করতে, আবার মাঝে মাঝে মনে হয় কোন দিন না জানি তারই হাতে সেই খুন হয়ে যায়। সিদ্দিক নওয়াজের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। তার নাতি যে উম্মাদ, তা কি সে জানে? পাবনা মানসিক হাসপাতালে একটা সিট ফ্রি বুকিং করতে হবে। দেশে যে কি পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে, এখন সিট খালি পাওয়া মুশকিল। প্রেম গরম গরম নুডলস ভাটিতে ঠেলে তৃষার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে পেট ভরো। এখানে আপাতত খাওয়ার মতো কিছু নেই। আমার বাইরে গিয়ে কিছু কিনে আনতে ইচ্ছে করছে না। সমস্যা নেই, নুডলস আমার অনেক পছন্দ। এখানে আসার পর একবারও খাওয়া হয়নি। খাও। তৃষা গরম বাটিতে ডান হাতে তুলতে গিয়ে পারল না, হাতে কেমন ঝিমঝিম করছে। প্রেম লক্ষ্য করে বাটিটা তুলে চামচে নুডলস ফু দিয়ে বলল, হা করো। তৃষার দিকে এগিয়ে দিল। তৃষা রীতিমতো অবাক। এই লোক একটু আগেই তার হাতের কি হাল করেছে, আর এখন ফু দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। বিষ মেশানো নেই তো আবার? ভয় আর আতঙ্ক নিয়ে তৃষা বলল, আমি পারবো, আমায় দিন। শিয়াল মুরগি শিকার করার আগে যেমন যেমন করে ঠিক তেমন করছেন আপনি, সুবিধার লাগছে না। আমার এমনিতেও অপছন্দ। আর তোমাকে না বলেছি কথার অবাধ্য হবে না। তাই বলে আপনি চাইলেই আমি আপনার হাত থেকে খাবো? হ্যাঁ, এমনকি বিষ এনে দিলেও খেতে হবে। সরি টু সে, আমি মাদার তেরেসাও নই আর মহিষী নারীও নই যে আমাকে বিষ পান করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন। এমনিতেও দেশে যা জনসংখ্যা, 2-4টে নাম হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোথায়? ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার প্রজন্ম করবে। হাউ লেম। কিছু বললেন নাকি? নো। আমার ফোনটা দেবেন? প্রত্যুষ ভাইকে একটু কল করতাম। কেন? উনি চিন্তায় আছেন হয়তো, বাসায় জানালেও তাকে জানানো হয়নি। তাছাড়া আজকে তো উনি আমাকে নিতেও এসেছিল। তার চেয়ে বড় কথা, আপনাকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে। আর আপনি কি করলেন? প্রেমের হাতে গরম বাটিটা তৃষার গায়ের উপর ছাড়তে মুহূর্তে চিৎকার করে ওঠে তৃষা। আপনি কি মানুষ? আমি কি করেছি প্রেম ভাই? আমার ভুলটা কোথায়? দুনিয়ায় এত মানুষ থাকতে উম, জীবন কেন আমায় বারবার খুন করার জন্য পেছনে পড়ে আছে? তৃষার চোখে জল, গরম নুডলসের জল পড়েছে তার পেটের উপর। খুব একটা পড়িনি, পড়ার আগেও প্রেম ধরে ফেলেছে। আমি ইচ্ছে করে ফেলেছি নাকি? না না, আপনি তো ইচ্ছে করে ফেলবেন। কি করে ফেলবেন আপনি ইচ্ছে করে? আপনি ইচ্ছে করে কিছু করতেই জানেন না। সব দোষ তো তৃষার। চেঁচিয়ে উঠে তৃষা। প্রেম মুখ চেপে ধরে, চোখ রাঙানি, দাঁত দাঁত পিষে বলল, আস্তে কথা বলো। মেয়ে মানুষের গলায় নিজেতেই সুন্দর। বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি। আরেকবার আমার সঙ্গে চেঁচালে গলার রক্তটা টেনে ছেড়ে বের করবো। তৃষা চোখে জল গিলে নিজের জামার দিকে তাকায়। এই জামা আর পরার মতো অবস্থায় নেই। প্রেম তাকে চেনে উঠিয়ে কিচেনে নিয়ে গেল জামাটার উপরে লেগে থাকা ঝোল পরিষ্কার করার জন্য। তা করতে গিয়ে তো আবার জামায় ভিজে একাকার। প্রেম ওয়াশরুমের থেকে খুঁজে খুঁজে একটা শার্ট বের করে বলল, এই বাসায় আমার তেমন কোনো জামা কাপড় রাখা নেই। তুমি সাদা শার্টটা পরো, প্যান্ট লাগবে না। কি? আরে তুমি যে প্যান্ট পরে আছো চালিয়ে দাও না ওইটা দিয়ে রাতটা। ওই ওয়েট 1 মিনিট। লুঙ্গি পরবে তৃষা? আপনার লুঙ্গি আপনিই পরেন। শর্ট প্যান্ট দেবো নাকি? প্রেম ভাই, আচ্ছা তুমি প্যান্ট ছাড়াই থাকো। যদি তোমাকে ওই অবস্থায় হলিউডের নায়িকা লাগবে না, তুমি তৃষার বাচ্চাই থাকবে। তৃষা ঝাড়ি খেয়ে ওয়াশরুম থেকে সাচা পরে এসে
টানাটানি শুরু করে দিয়েছে। যদিও বাসায় সে স্কার্ট আর টি শার্ট পরে বেশি, কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের শার্ট পরেছে। একটা অদ্ভুত রকম আকর্ষণ, গড়ার মতো গন্ধ লেগে আছে শার্টটায়। আফিম মেশানো নাকি? এত নেশা নেশা লাগছে কেন তৃষার? তৃষা নিজে সেই ঢিলে ঢালা জিন্স প্যান্টটাই সাদা শার্টের সঙ্গে ভালোই বোধহয় লাগছে তাকে। চুলগুলো খুলেছে, বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায়, তখন নিজের চুল নিজেকেই টানতেই হয়। প্রেম ভাইয়ের না হয় বিশেষ কামলা তৃষাই আছে, যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়েই নেয়, কিন্তু তৃষার তো এখনো তেমন কেউ হয়ে উঠছে না। যাও একটু লাইন ফাইন করতে চায়, মাছ দিয়ে প্রেম ভাই সব কিছু একেবারে জগা খিচুড়ি করে দেয়। তৃষা বের হয়ে দেখলো প্রেম গানে ইয়ারফোন গুঁজে গান শুনছে আর আপেল খাচ্ছে। তৃষা বের হতে প্রেম একেবারে তাকে দেখেই চোখ সরিয়ে নিল। তৃষা আয়ানের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পেছন থেকে প্রেমের গলা ভেসে এলো। সে মিনমিন করে বলল, মানুষ নিজেদের যে কি মনে করে, নিজেকে তারা যতই মৎস্যকন্যা এরিয়েল ভাবুক না কেন, বস্তুত তারা হচ্ছে সমুদ্রের ডাইনি আরশোলা। মুখটা ভেংসি দিয়ে হাই তুলো। তার শরীর জুড়ে আজ অনেক ক্লান্ত, ঘুম পাচ্ছে তার। সে বিছানায় শোয়ার জন্য আসতে প্রেম তাকে বিছানা থেকে নামে চোখ রাঙিয়ে বলল, আরে বিছানা নোংরা করবে না, আমি নোংরা বিছানা ঘুমোতে পারি না। তো আপনি ফ্লোরে গিয়ে ঘুমান, পরিষ্কারই তো আছে। এটা আমার বাড়ি, আমার সব কিছু, তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার। আর আমার বিছানা একা না ঘুমালে ঘুম আসে না। আর তোমার সঙ্গে কি করতে শুভ? তুমি আমার বউ লাগো নাকি? আমাদের বাড়ির কাজের মেয়ে। মালিক আর কাজে মেয়ের মধ্যে পার্থক্য কি বোঝো না? যাও তুমি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। তৃষা কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। প্রেম তাকে পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে একটা উইস্কির বোতল বের করে ঢাকনা খুলে গট গট করে গিলতে গিলতে তৃষা বলল, ছি প্রেম ভাই, আপনি আর কত নিচু হবেন? দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে। এসব খাওয়া ভালো না, তা জানেন আপনি? এসব খেলে বেশি দিন বাঁচবেন না বলে দিচ্ছি। আপনার তো হবু বউয়ের জন্য মায়া মমতা বলে কিচ্ছু নেই। অকালে বউটা আপনার বিধবা হবে। প্রেম পকেট থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মারতেই তৃষা চুপসে গেল। এই লোকের সঙ্গে ভালো কথাও বললো ভয় দেখায়। এক কাজ করা যাবে, রাতে প্রেম ভাইয়ের বাইকটা হয় চালিয়ে আর না হয় কাঁধে তুলে হাঁটা ধরবে তৃষা। এটা বেজে প্রতিশোধ নেবে। ঘুমা কাকে এলো? তবে তৃষা শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘুরে। তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে। তৃষার মদ খাওয়ার মতো টাকাটা তো নেই, তাই এখনো ট্রাই করেনি। একটা গ্লাস নিয়ে এসে পিটপিট করে প্রেম ভাইয়ের দিকে চেয়ে বলবে কি, প্রেম ভাই, আপনার মদ খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে। দেবেন কি একটু? গুঁড়ো দুধ ভেবে চেটে চেটে খাবো। পরক্ষণে তৃষার মনে হলো প্রেম ভাই তো হাড়ে বজ্জাত হাইব্রিড করলা, সে জীবনেও দেবে না। ভীষণ কিপটে লোক একটা। উল্টো না কুচকে হয়তো বলবে, চেটে চেটে কারা খায় জানো? কুকুর নামক একটা প্রজাতি। তোমার না ছবি পোস্ট করার অনেক শখ? তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবো না, পোস্ট করার আগে তার সঙ্গে কুকুর একটা ছবি কলাজ করে লাগিয়ে ক্যাপশনে বড় বড় করে দেবে। হ্যাঁ কি মোড়া, তবুও কেন আলাদা? আহা কি হৃদয় বিতরক পোস্ট মাইরি। তৃষা ভীষণ থেকে বের হয়ে একেবারে প্রেমের দিকে তাকালো। সে কিছু একটা করে মদ খাচ্ছে আর ফোনে গোলাগুলি গেম খেলছে। দিতে মন চাইছে তার পেছনে একটা গুলি ঠুকিয়ে। তৃষা সোফার উপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই প্রেম বাতি বন্ধ করে দিল। তাতেই তৃষা চিৎকার করে উঠল, আরে বাতি তো জ্বালান। আপনাকে আমার সুবিধার মনে হয় না? চেহারা দেখলে মানুষ চিনতে পারি আমি। প্রেম বাতি জ্বালালো না, কেবল নিজের ডান হাতের উপর মাথাটা রেখে সিলিংয়ের ফ্যানের দিকে তাকিয়ে বলল, মানুষ চিনলেই হবে, মনটাও চেনা দরকার। আর শোনো, তোমার দেখলেই শরীরের লোমকূপ অব্দি নড়ে ওঠে। বেচাবোকে চেনো? ওইসব দেখলে গা যেমন করে, ঠিক তোমার মুখটা দেখলেও প্রেম নজরে এরকম একটা ফিলিংস হয়। তৃষা মুখ বাঁকিয়ে উল্টো পাশে ফিরে বলল, আপনাকে দেখলেও আমার কোনো বিশেষ ফিলিংস আসে না প্রেম ভাই। উল্টো অবশিষ্ট ফিলিংস গুলো নষ্ট হয়ে যায়। প্রেমের আর জবাব এলো না। ঘুমিয়ে গেছে নাকি আবার? যাক যাক, ভালোই হবে। তৃষার মাথায় কিছু একটা চলছে। বেটা ঘুমাক, তারপর সে না হয়
কিছু একটা করবে। আজকে সকালটা কত সুন্দর, মেঘের আড়ালে সূর্য লুকোচুরি খেলছে, আকাশে ম্লান ধূসর আভা, ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে। ইটের পুরনো বাড়ির দেয়ালগুলো বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করেছে। বারান্দায় কাঠের রেল ভিজে কাতর, ভেজা মাটির ঘ্রাণ চারিপাশে ভেসে আসছে। ফুলের বাগানটা থেকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসছে। ফুলের ছোট্ট কুণ্ডলিতে জমে থাকা আকাশকে ধারণ করেছে, তার উপর ভেসে উঠেছে প্রথম ভোরের মতো নরম আলো। ঘড়িতে কয়টা বাজে তৃষা জানা নেই, রাতে কখন ঘুমিয়েছে তাও নয়। বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব, সে প্রেমের বুকের মধ্যে একেবারে গুজে যায়। উষ্ণ বুকে কেবলই একটা উষ্ণতা ছড়িয়ে আছে। তৃষা হাত দিয়ে শক্ত করে প্রেমকে জড়িয়ে ধরে, পা উঠিয়ে দিয়েছে প্রেমের গায়ে। আরাম আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে কোলবালিশটা আজ যেন অন্যরকম লাগছে। হঠাৎই নড়েচড়ে হালকা চোখ খুঁজতে তৃষা তো মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে এক ঝটকায় উঠে বসে, চেঁচিয়ে উঠে, প্রেম ভাই, আপনি আমার সঙ্গে কি করছেন? আমি বিছানায় কেন? সর্বনাশ হয়ে গেল রে। পাশে থেকে প্রেম তৃষার বালিশটা নিজের মুখের উপর দিয়ে বলল, আর ভাই ঘুমোতে দিবি? সর এখান থেকে, নইলে মারবো এক লাথি। প্রেম ভাই, অনেক হয়েছে। আপনি আমি এক বিছানায় কেন? আপনি আমার সঙ্গে লেপ্টেছিলেন কেন? প্রেমের চোখে তখনও ঘুম। সে ঘুম চোখে মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কোনো মতে চেয়ে বলল, তুমি আমার বিছানা আছো তৃষা, আমার এখানে তুমি এসছো। ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই না? আমার সর্বনাশ করে এখানে ভালো সাজার নাটক করছো। বাই দ্য ওয়ে, রাতে আমাদের মধ্যে কি হয়েছে মনে নেই? না থাকারই কথা। লোড বেশি পড়লে মানুষ অনেক কিছু ভুলে যায়। শোনা না, বলো হ্যাঁ। প্রেম নেওয়াজের বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে? ছি তৃষা, ছি। তোমার আইনের লোক প্রত্যুষের কাছে রিপোর্ট করছে। ওয়েট। এ না প্রেম ভাই, তাকে কিছু বলবেন না। বদলে আমার সব কথা শুনবে তো? হুম সব? সব। তাহলে কাছে আসো। কাছে আসতে বলে প্রেমীয় তৃষাকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। সেই মহারাজ এখন আবার গোসলে গেছেন। এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে? এমন আবহাওয়া চলতে থাকলে তো তৃষা এক মাসেও গোসল না করে থাকতে পারবে। এই প্রেমকে যে করেই হোক শাস্তি করতে হবে। রাতে কি করে উপরে গেল সে মনে পড়ছে না, তবে খুব ভালো করে মনে পড়ছে প্রেম ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চোরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে গটগট করে পান করেছে। কোকগুলো তো ছিল, তবে সেটা বড্ড অন্যরকম। তারপর কি হয়েছে মনে নেই। কোকাকোলা খেয়ে আবার মাতাল হয়ে যায়নি তো? আর তখন মনে হয় প্রেম ভাই তাকে বিছানায় নিয়ে শুইয়েছে। কিছু হয়েছে কি তাদের মধ্যে? সেটা ব্যথা করছে, বমি বমিও লাগছে, চক্কর দিচ্ছে মাথা। সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেলল না তো? তৃষা রুমের মধ্যে পায়চারি করে পেছনে হাত দিয়ে কি করবে ভাবতে ভাবতে শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফ্যানা করে বাথরুমের সামনে ঢেলে দেয়। আজকে প্রেম ভাই বের হবে আর তার কোমরটা যাবে। ব্যাটা হাইব্রিড করলা, মুখ তো নয় লাগাম ছাড়া খোড়া। আর একটা শরীর আছে বলে যা তাই করবে নাকি? কিসের প্যাক ফ্যাক বুকের মধ্যে গজিয়েছে, তার জন্য কি এখন জামা কাপড় ছাড়া ঘুরতে হবে? ওই প্রত্যুষ তো এমন নেংটু চলাফেরা করে না। জন্মের সময় হয়তো এই প্রেম পাতলা খানকে তার মা চোখের সামনে কাজল দেয়নি। কাজলের অভাবে হয়েছে একটা নির্লজ্জ হতচ্ছাড়া। প্রেম গোসলখানা থেকে বের হয়ে কালো রঙের একটা তোয়ালে নিয়ে পেঁচিয়ে গলায় সেই কালো কাইচনের মতন দেখতে চেনটা চলছে। সম্ভব ওটা গাইটনই হবে। কেবল তার মাথায় একটা গিটারে লকেট আলাদা করে অ্যাডজাস্ট করা। প্রেম ভাইয়ের ঝাঁকড়া ঘাড় ছুঁচি চুলগুলো থেকে চুপচুপ করে জল গড়িয়ে পড়ছে। চুলের সেই পানি সুঠাম দেহ গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আকর্ষণের সকল মাত্রা ছাড়িয়ে এই পুরুষ হয়ে উঠেছে মাত্রাহীন সুপুরুষ। তার বাদামি রঙের চোখের মনিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে, চাহনি নেকড়েদের মতন। এগুলোকে ফ্রক্স আই বলে, তাই না? প্রেম গোসলখানার দরজার সামনে আগে দাঁড়ায়, বাইরে আর পা রাখে না। তৃষার সঙ্গে সঙ্গেই বলে, আসেন প্রেম ভাই, দেখেন
আমি আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি। সঙ্গে দেখেন কালো রঙের একটা জাঙ্গিয়া, কম্বিনেশনটা জোস না? রাতে এত কিছু হলে তুমি গোসল করবে না? এদিকে এসো। হলো মানে? থাক, লজ্জা পেতে হবে না, কাম। আসবো না, লজ্জা নেই আপনার? আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি। ভাইয়ের চোখে দেখেও কাল রাত নিজের কার্য শুরু করলে, না জানি স্বামীর চোখে দেখলে কি করতে। আপনি বের হন, দাঁড়িয়ে কেন আছেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তারপর এক মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল। ভিডিও মানে? সেটা ভাইরাল হলেই বুঝবে। রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া, ওই কোকের সঙ্গে মদ মিশ্রিত ছিল। ওইসব খেয়ে আমার সঙ্গে কি করেছ দেখাবো? আমি কাউন্ট শুরু করলাম, 1 2 3। আসি, ওয়েট। দ্যাটস মাই গার্ল। তৃষা ফেনাযুক্ত স্থান থেকে খানিকটা দূরে থাকে। তা দেখে প্রেম সরু চোখে বলে, এখন কি কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে? বলেই তৃষার হাত ধরে টান দিতে তৃষা ফ্যানার সঙ্গে পিছলা খেয়ে থাপ্পাস করে পড়ে যায়। প্রেম ভাই তো তাকে সাহায্য করলোই না, উল্টো হাতটা ছেড়িয়ে দিল। তৃষা মাটিতে পড়ে। ও মা গো! বলে চেঁচিয়ে উঠতে প্রেম ওয়াশরুমের দরজা লাগে পুনরায় ঢুকে যায় ভেতরে। যাওয়ার আগেই বলে, জাস্ট 2 মিনিটের মধ্যে যেন এই ফ্যানে পরিষ্কার করা হয়, নইলে এবার মান্দার গাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙবো শোনা। নেওয়াজ কুঠিরে প্রেমের বাইকটা ঢুকতে তৃষা যেন শান্তি ফিরে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছে। প্রেম একা একা খেয়েছে, তাকে একটু সাধলেও না, কেবল বলল, খাবার সামনেই আছে, সাথে পারবো না। মন চাইলে খাবে, না মন চাইলে অনাহারে মরবে। এই কথা শোনার পর কার খেতে মন চায়? ব্যাটা ডিম আর পাউরুটি গুলো নিজের পেটেই ছিটিয়েছে। আর অদ্ভুত মানুষে সারাদিন খালি স্ট্রবেরি খায়। একটা মানুষ এত স্ট্রবেরি কেমনে খায়, তাও আবার ডার্ক চকলেটের মধ্যে ডুবিয়ে। বাড়ির মধ্যে তৃষা ঢোকার আগে প্রেম বাইক থেকে নেমে পেছন থেকে তার ওনাটা টেনে ধরে বলে, এই যে মিস, অ্যালার্জির ওষুধ এতগুলো খেতে হলো আপনার জন্য। ওষুধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়বো। দূরে গিয়ে মন লুচ্ছে বেলা, রাতে তোকে আমি বিষ দেবো, বুঝলি? ভিডিও ভাইরাল করবো নাকি তোর? মুখে কিন্তু খই ফুটছে। এই না, সরি। তৃষা বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। প্রত্যুষ সেখানেই বসে আছে। তৃষাকে দেখতে পেয়ে হিতিজা বলে উঠলেন, এখন তোমার বান্ধবীর বাবা কেমন আছে? সুস্থ হয়েছেন তো? তৃষা একবার পাশ ফিরে প্রেমকে দেখলো। প্রেম তখন টেবিলের উপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তৃষাকে চোখ মারতে রাগে তৃষা চোখ সরিয়ে হিতিজাকে হাসি মুখে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই প্রেমের জন্য তাকে এখন মিথ্যা বলতে হচ্ছে। সবচেয়ে কষ্ট লাগছে প্রত্যুষকে মিথ্যা বলতে। লোকটা যদি কখনো শুনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে, তবে কখনো কি তৃষাকে আপন করবে? এই একটা কথা ভাবলে কেমন কান্না পাচ্ছে তৃষার। সিদ্দিক নেওয়াজ টেবিল ছেড়ে উঠতে হেতিজা বাবার সঙ্গে কথা বলার জন্য উঠে যায়। প্রেম আজকে না খেয়েই কলেজে গেছে। তৃষা প্রত্যুষের পাশের টেবিলে বসেছে আর প্রেম বসেছে একেবারে তৃষার মুখোমুখি, নজরটা বাজ পাখির মতো। তৃষা কমলার জুস হাত বাড়িয়ে নিতে গেলে প্রত্যুষ তার হাত চেপে ধরে বলল, আল্লাহ, হাতে কি হয়েছে? তা কিছু না। কিছু না হলে কি ব্যান্ডেড লাগানো? চলো ডাক্তারের কাছে যাই। তৃষা আর্যকে সামনে বসে থাকা প্রেমের দিকে তাকাতে আটকে উঠছে, হাঁটা ছাড়িয়ে নিল। কেমন ভয়ানক ভাবে তাকিয়ে আছে। প্রেম উঠে যায়। সে উঠে যেতেই প্রত্যুষ তাকে পেছন থেকে ডাক দেয়, এই, তোর সঙ্গে কথা আছে। প্রেম গিয়েও থমকে যায়। বাঁকা হেসে পেছনে ফিরতেই বলল, আইনের লোক আবার বেআইনের লোককে কেন ডাকে? প্রত্যুষ গলাটা এটা ঠিক করে তৃষাকে বলল, তৃষা, চাবি নিয়ে তুমি আমার গাড়িতে উঠে বসো। তার দরকার নেই। যাও, উঠে বসো গিয়ে। তৃষার মনটা আজকে কেমন যেন লাগছে। এই যে প্রত্যুষ তার হাতে ব্যান্ডেজটা দেখে কেমন বিচলিত হলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করলো। অন্যদিন হলে এইসব নিয়ে তৃষার খুশির সীমা থাকতো না, তবে আজকে কেমন জানে একটা চাইতো লাগছে। তৃষা বাইরে চলে যেতে প্রত্যুষ প্রেমের কাছে এসে বলল, আমি অনেক কিছুই লক্ষ্য করছি প্রেম, বি কেয়ারফুল। কেয়ারফেয়ার তোমায় মানায় আইনের লোক? একটু আগে তৃষার দিকে এমনভাবে তাকাচ্ছিলি কেন? আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। প্রেম, তৃষার জীবন যেন নষ্ট না হয়। জীবন নষ্ট করার মালিক আল্লাহ, আমরা তো কেবল উসিলা।
বাই দ্য ওয়ে, মেয়ে মানুষ নিয়ে তোমার এত কেন মাথা ব্যথা? শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনো ধরতে পারোনি। পারবেও না, চেষ্টা চালাতে থাকো। প্রমাণ পাবে না, কারণ অমন যোগ্যতা তোমার ভেতরে নেই। আমার রাস্তায় পা না দিয়ে নিজের ডিউটি মন দিয়ে করো। খালি মাসে মাসে সরকারি মাইনে রোশন নিলে তো হবে না, ঠিক করে কাজটাও তো করতে হবে। প্রত্যুষ রাগে কটমট করে চোখে চোখ রাখলো প্রেমের। প্রেম তার দিকে তাকে হাসছে, রাগটা যেন আরো বেড়ে গেল। সে দাঁত পিষে বলল, তোকে টেনে জেলে ফেলতে আমার 1 সেকেন্ডের খেল। কেবল নানা ভাইয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছিস, তবে ধৈর্যের একটা সীমা আছে। দেখো ভাই, যেটা প্রেম নেওয়াজের, সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না। তবে সমস্যা হলো, যা প্রেমের ভালো লাগে তার থেকে আবার অন্য কারো নজর বেশি যায়। আর লাইক ইট ব্রো। যেটা আমার, সেটা আমি ছিনিয়ে হলেও নিজের করে নিই। আমার জিনিস অন্য কারো নজর পড়লে আমি জিনিসটাও নষ্ট করি, আর যে নজর দিয়েছে তাকেও। মাইন্ডেড। বলে প্রেম টেবিল থেকে পুরো স্ট্রবেরির ছুরিটা হাতে তুলতেই প্রত্যুষের সামনে থেকে বেরিয়ে যায়। বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে। মৃদু শীতল বাতাস বইছে, পাতার ডগা নড়ে উঠছে চুপচাপ শিশিরে। দূরে কোথাও ছিচি পোকার ডাকে নীরবতা আরো গভীর হয়ে উঠেছে। আকাশের গাঢ় নীল রঙে ছড়িয়ে আছে আধো আলো আধারে। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে চাঁদের আলো গাছপালার ফাঁক গলে নেমে আসে বাগানের সরু পথে। তৃষা ধীর পায়ে হাঁটছে প্রেমার পাশে। দুজনার পায়ের শব্দ নরম ঘাসে মিশে প্রশান্তি তৈরি করছে। গাছের পাতায় জমে থাকা শিশিরের চাঁদের প্রতিফলন ঝিকিমিকি করছে। কথা কথা তৃষা প্রেমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, প্রত্যুষ ভাই আর প্রেম ভাইয়ের মধ্যে তেমন কোনো মিল কেন নেই? চোর আর পুলিশে কখনো মিল হয় শুনেছ? সময় হোক জানতে পারবে। প্রেম ভাই এমন অদ্ভুত কেন? বাবা মা কোথায় তার? তারা নেই, তাই হয়তো এত অদ্ভুত। তৃষা আর কোনো প্রশ্ন করলো না, হাতটার দিকে তাকালো। বারবার প্রত্যুষের স্পর্শ অনুভব করতে চাইলো। চোখের সামনে ভেসে উঠছে প্রেম নেওয়াজ, যার বুক সে এই হাতটা দিয়ে স্পর্শ করেছিল, ঠিক সেই হাতটা। এমন কেন হচ্ছে ওই অসভ্য লোকটার জন্য? এত কিসের অনুভূতি, কিসের? এইসব তো মোটেও হওয়ার কথা নয়। গুড বয়কে রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতি সৃষ্টির কোনো দরকার নেই। তৃষা আরেকটু এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন প্রেমাকে ডাকল। এই যে প্রেমা ডার্লিং, শুনছো? তোমার জন্য পাবনা ছেড়ে চলে এলাম, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। প্রেমা পেছনে তাকাতেই বলল, কালু তুমি আবার এলে? আমার ভাইয়ের কাছে বিচার দিব। দাজ্জাল মহিলা, তোরে আমি ভালোবাসি, এটা মাথায় ঢুকে না? খালি ভাইয়ের ভয় দেখাস। তৃষার মাথায় কিছু ঢুকছে না, তবে সামনের ছেলেটিকে সে চেনে। ওই যে সিদ্দিক নওয়াজের জান হাত মোগলেসের ছেলে, এটা নাম মিহিরাব, কিন্তু সবাই কালো বলেই ডাকে। রংটা একটু কালো, তাতে কম কোথায়, ঝাক্কাস দেখতে। মেহেরাব পুনরায় প্রেমাকে বলল, চিপায় আসো, কথা আছে। যাব না তোমার সাথে চিপায়। আরে তোমার জন্য কোরিয়ান একটা জিনিস এনেছি, আসো না দেখাই। সেই কথা শুনে প্রেমার চোখ জলজল করে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে বলল, শুনে আসি ওই মদন কি দেখাবে, নইলে এইখানে দাঁড়িয়ে নাটক করতেই থাকবে। তুমি একটু ওয়েট করো। তৃষা ইশারায় সম্মতি দিল। ভালোই সময় চলে গেল, কিন্তু প্রেমার এখন আসার নাম নেই। হঠাৎ মনে হলো কেউ তার চুলে হাত দিয়েছে। একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তৃষার এই সুগন্ধিটা পরিচিত। সে অনুভব করলো কেবল তার চুলেই হাত দেওয়া হয়নি, বরং তার চুলে মুখ গুজে কেউ একজন তৃপ্তি খুঁজে নিচ্ছে। পেছনে তাকানোর আগে সেই ব্যক্তি তার থুতনিটা তৃষার কাঁধে রেখেই বলল, হ্যালো সুইটহার্ট। তৃষাকে খাটের সঙ্গে বেঁধে রেখেছে প্রেম। কালো রঙের একটা হুডি পরাছে, কালো রঙের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলতেছে। হঠাৎ তৃষা চেঁচিয়ে বলে উঠল, জানোয়ার আপনি! আমি অনেক সহ্য করেছি, এবার আপনার ধ্বংস দেখুন হয়তো আমার নিজের। প্রেমের মুহূর্তেই রাগ উঠে গেল। হাতের ফোনটা আছাড় মারতেই গুঁড়ো গুঁড়ো হয়ে ফ্লোরে দিয়ে ওঠে এক ঝটকায়। তৃষার গলায় চেপে ধরে বলল, বান্তির বাচ্চা, একটা কথা বলবি না। প্রত্যুষ তোর হাত ধরলে খুব আরাম লাগে, সে শরীর না ধরলে তোর শরীরে জ্বালা মেটে না। ফল কোথাকার! এই হাত যদি আজকে আমি কেটে কুত্তারানা খাওয়াই তৃষা। আপনার সমস্যাটা কি? আপনার এত সমস্যা কিসের আমাকে খুলে বলেন তো। সমস্যা একটাই, আমার বাড়িতে এসব নষ্টামে চলবে না। তুই এখন নেওয়াজ বাড়িতে আছিস, যতদিন এই বাড়ি থাকবি
তোর ডলাডলি চলবে না। আমার মায়ের যে বিগড়ে ফেলেছিস তুই তৃষা, আন্দাজ করতে পারছিস? আমার দিকে তাকা, দেখ প্রেম ভালো নেই, প্রেমকে তুই ভালো থাকতে দিচ্ছিস না। এই শাস্তি কি দিই তোকে? প্লিজ সাইকো প্রেম ভাই, আমি আপনার বিবাহিত বউ নই আর প্রেমিকাও নই। আমার উপরে কিসের এত অধিকার খাটানো আপনার? আমার হাত যা মন চায় ধরবে, তাতে আপনার এত কি আসে যায়? অধিকার খাটানোর জন্য তোর মতো নোংরা মেয়েকে এখন প্রেম নাজের বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়ে হাজার গুণ সুন্দর মেয়েগুলো প্রেমের পেছনে ঘুরে, আর তুই তো আমার বালটা দেখতে। শালি কথা বলবি না, একেবারে জানে মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দেব না। আপনি আমায় একবার আগুনে পোড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারবো। আমি অপেক্ষা করছি, শোনো, দেখি তুই আর কতখানি আমায় পোড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণার পরিমাণটা কেবল এখন তীব্র হচ্ছে প্রেম ভাই। আপনার মতো মানুষগুলোকে ভালো ভাবাও আমাদের মতো মানুষদের জন্য ভুল সিদ্ধান্ত। ও, যাদের ছয় শরীরে লাগলে উত্তেজনা চোখ বুঝে আসে তাদেরকে ভালোভাবে সঠিক সিদ্ধান্ত, তাই না সুইট হার্ট? না না, তোকে সুইট হার্ট বললেও ভুল হবে, তুই হলি গিয়ে বিটার হার্ট। বলেই প্রেম তৃষার হাতের দিকে তাকালো। ব্যথার স্থানে চেপে ধরে আরো শক্ত করে তৃষা চিৎকার করতে গলাটা ঠেসে ধরে বলল, প্রেম, তোর জন্য তৃষা দুঃস্বপ্ন। আজাব জিনিস প্রেম নেওয়াজ, তোর জন্য একটা ভয়াবহ আজাব। প্রেমের নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এটা কাঁঠার বাগান। ফুল তো বহু আগে মরে গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি, যদি দেখি একেবারে সরাসরি নিষিদ্ধ পড়লে দুয়ারে লাথি মেরে ফেলবো তোকে। ছাড়ুন আমায়, আপনার নাটক বন্ধ হলে আপনার চাকর না, তাই আগেও বলেছি আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করবে না। আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবুও আপনি তো নিজেই ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? প্রত্যুষের সঙ্গে কথা বলেছি, আরো 1000 বার বলবো। আপনার কথা শুনতে হবে কেন? এমন কোনো দায়বদ্ধতা তো তৃষার নেই। বলেই প্রেম তৃষার হাতের দিকে তাকালো। ব্যথার স্থানে চেপে আরো শক্ত করে ধরলো। তৃষা চিৎকার করতেই গালটাও ঠেসে ধরে বলল। তৃষা সেই কথা বলতে দেরি অমনি প্রেমের তার গালে চর কষে বসাতে একটা মুহূর্ত ব্যয় হয় না। তৃষার চোখ দিয়ে কেবল জল পড়ে। আজকে চট্টগ্রাম বাবা মার পাশে থাকলে প্রেমের মতো ছেলেদের সাহস হতো তার গায়ে হাত তোলার? এই শহরের মানুষগুলো এত নিষ্ঠুর কেন? এই মুহূর্তে এসে নিজেকে অসহায় লাগছে। এখন আর তৃষার বাড়িতেও জায়গা হবে না। সিমলার বাড়িতেও থাকার উপায় নয়। কি করবে তৃষা? কোথায় যাবে? মাথায় ঢুকছে না। তৃষা মুখ খুলে কিছু বলতেও পারছে না। যদি প্রেম রাগের মাথায় উল্টোপাল্টা কিছু তার সঙ্গে করে বসে? তৃষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এভাবে চেঁচিয়ে এই পাগলের সঙ্গে কোনো সমাধানে আসা যাবে না। আর তৃষার ব্যক্তিগত জীবন, সে যা মন চায় করবে, তাতে আরেকজনের এত আপত্তি কিসের? প্রেম দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ চেয়ে রইল তৃষার হাতের দিকে। তৃষার তখনও ভেতর থেকে রাগে গজগজ করছে। ভাবছে কি করা যায়। এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ প্রেম তৃষার কাছে এসে বসল। খুব কাছে এলো তার। এসে চুলগুলো আলতো করে ছুঁয়ে তৃষাকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার সোনা? আমি কি তোমায় খুব কষ্ট দিচ্ছি? ইসরা, মনে হচ্ছে কষ্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দিই। প্রেম তৃষার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার এখানে ব্যথা? এই যে ডান হাতের কবজিতে, এখানে প্রত্যুষ স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি? আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। বলেই সে হাতের ব্যান্ডেজ ট্যাপটা এক টানে উঠে ফেলতে ব্যথায় ছেঁচে উঠল তৃষা। চোখে তার জল। প্রেম সেই জলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, লাগছে সোনা? আর একটু জোরে দেবো নাকি আস্তে? আই উইল বি জেন্টল, ডোন্ট ওয়ারি সুইট হার্ট। বলেই সে ঠোঁটে চেপে রাখা সিগারেটটা তৃষার সেই ক্ষতর উপরে লাগাতে যন্ত্রণা ছটফট করে উঠে তৃষা। চিৎকার করতে চাইছে, তবে প্রেম তার মুখটা চেপে ধরে রাখায় পারছে না। এ কোথায় এসে পড়লো? এমন একটা জাহান নামে এসে পড়েছে যেখানে থেকে বের হতে গেলে বারবার শিকলবন্দি হতে হবে। বারবার শিকলবন্দি হবে তৃষা। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। তৃষা ঘরবন্দি ছিল। ঘর থেকে বের যদি না হয় তাহলে কারোর সঙ্গে দেখাও হবে না।
আর ঝামেলাও বাঁধবে না। তবে তৃষার এখনো অনেক কিছু বোঝার বাকি। যেই ঝামেলা একবার শুরু হয় তাকে শেষ করতে গেলে যে তা আরও তরতর করে বেগ পায় তা তৃষা সত্যিই জানে না। 4টা দিন রুমের মধ্যে জ্বরে ভুগেছে। সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই। শরীর পুড়ছে তার। রাতে কাঁপুনি জ্বর উঠলে মায়ের নাম জপতো, বাবাকে স্মরণ করত। তবে তাদেরকে যে তৃষা নিজ ইচ্ছায় হারিয়ে ফেলেছে। আমরা মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে আর কোনো উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে পাওয়ার সুযোগ থাকে না। কেবল তখন কান্না আর একাকিত্ব ছাড়া পাশে থাকে না কেউ। তৃষার মাথাটা এখনও ছিমছিম করছে। এই 4টা দিন প্রত্যুষ অনেক ব্যস্ত ছিল, তবুও সকল ব্যস্ততার মাঝেও রোজ একবার করেও রাতে এসে কিংবা সকালে কাজে যাওয়ার সময় তার খোঁজ নিয়ে যেত। এই মানুষটার মতো মানুষ হয় না। এখন কি মনে হচ্ছে তৃষার? মনে হচ্ছে প্রত্যুষকেও ভালোবাসা উচিত হয়নি। তার নষ্ট জীবনের সঙ্গে সে কি করে পারে একটা ভালো মানুষের জীবন জড়িয়ে নষ্ট করে ফেলতে। প্রত্যুষ তৃষার মতো মেয়েকে ট্রিসঅপ করে না যে সে আরও ভালো কিছু প্রাপ্য। ভালো একটা মেয়ে সে পাও না, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটির সিনিয়রের থেকে কখনো র্যাক খায়নি, যার নামের সঙ্গে কেবলই পবিত্রতা আছে। তেমন কারোরই অধিকার আছে প্রত্যুষের সঙ্গে জীবনটা পার করার। আজকাল কিছুই ভালো লাগে না। তৃষা আর আগের মতো নেই। চোখ বন্ধ করলেই সেই অন্ধকার দেখতে পায়, আর চোখ খুললেই বাস্তবতা। প্রত্যুষের সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলেই কি মানুষ মরে? এই যে তৃষা মরে যাচ্ছে রোজ, বেঁচে থেকেও এটাও কি কোনো মৃত্যু থেকে কম? ভার্সিটির চত্বরে গিটার হাতে বসে আছে। প্রতি বৃহস্পতিবার এখানেই গানের আসর বসায় প্রেম। সবাই উপস্থিত হতেই প্রেম ঘড়ি কাটায়, সময় দেখে। একটা কল করতে ওপাশ থেকে আবারও ভেসে এলো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই 4টা দিন চাইলে তৃষার সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারত প্রেম। দেখা করেনি, ইচ্ছে হয়নি তার। কেন জানি একটুও ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন দেখা করতে ইচ্ছে হয়নি তার? কেন জানি একটুও ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি ওই মুখ? যেই মুখটিকে সবাই দেখে সুন্দর বলে, প্রেমের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। অঙ্কুর পাশে বসলো প্রেমের, ডান হাতের কবজির দিকে তাকিয়ে বলল, ক্ষত এখনো শুকায়নি? দেহটা নয় একদিন শুকিয়ে যাবে, তুই মনেরটা। শোন ভাই প্রেম, মন যা বলছে করে ফেল, নিজের উপরে আঘাত দিয়ে লাভ কি? এই আঘাতটা প্রেমের প্রাপ্য ছিল। এখনো অনেক সময় আছে প্রেম। আচ্ছা তুই গানটা ধর, আমি তোর সঙ্গে সুর মিলাচ্ছি। প্রেম চারিদিকে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি একটা নেই। জিদ করে এই 4টা দিন সে তৃষার সঙ্গে দেখা করেনি, নাকি অন্য কারণে? তৃষার হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে 4টি দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি নাকি প্রেমের? ওই মেয়ের কি হয়েছে? কেন আসেনি? কেন কল ধরছে না? রুম থেকে বের হচ্ছে না? সকালে নাস্তা খেতেও আসছে না? তা জানার কোনো ইচ্ছে নেই। প্রেম গিটারটা কোলে শক্ত করে তুলে নেয়। সিমলা এসে উপস্থিত হতেই প্রেম তাকে জিজ্ঞেস করে, সে আজকেও আসেনি? না ভাইয়া, আচ্ছা আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো। দরকার নেই। প্রেম ফোনের দিকে তাকিয়ে সময় দেখে। এবার গলা ছালো। সেই মাতাল করা তার গলার স্বর ছেদ করে বের হয়, ধ্বনিতে বেরিয়ে আসে, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। ও যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই।
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চা প্রেমা সন্ধ্যায় তৃষার কাছে পড়তে বসেছে। পড়া শেষ করে তৃষা কথা কথায় প্রেমাকে জিজ্ঞেস করলো, ওই দিন যে একটা ছেলে তোমার সঙ্গে কথা বললো, ওটা কে গো প্রেমা? নানা ভাইয়ের ডান হাত মুখলেস নানা আছে না, ওনার ছেলে মেহরাব আমাকে পছন্দ করে। পাবনায় একটা কাজে পাঠিয়েছিল ওনাকে, কিন্তু সে প্রেমের টানে নাকি থাকতে পারলো না, চলে এলো। ছেলে তো দেখতে ভালোই। তা জানি, কিন্তু আমার হিরো তো আছেই। প্রেম করো নাকি? না না, প্রেম করি না, তবে প্রেমকে করি। প্রেমকে করো মানে? মানে প্রেম ভাইকে লাভ করি। কি তুমি ওনার প্রেমিকা? এত সৌভাগ্য আমার কই, সে তো ফিরেও চায় না। আমার জন্মের পর দিন থেকেই তাকে জান প্রাণ দিয়ে লাভ করি, পাত্তাই দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে আর কান টেনে চড় দিতে। জানো মা কি বলে? কি বলে? বলে প্রেম ভাইয়ের কোলে নাকি ছোটবেলায় আমাকে জোর করে একদিন দেওয়া হয়েছিল। প্রেম ভাই চেঁচামেচি কান্না বক বক সহ্য করতে পারে না, তো সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে প্রেম ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডায়াপার পরা ছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি অনেক কান্না করতাম। তোমার কষা ছিল নাকি? আরে সরি, তারপর বলো। তারপর আমি কান্না করি, আর প্রেম ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে আমায় বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথা পেয়েছিলাম অনেক। মা এখনো বলে সেই আঘাতের পর থেকেই নাকি আমার ব্রেন আমার পেছনে চলে গেছে, তাই আমি পড়ালেখা পারি না। কিন্তু মাকে বোঝাবে প্রেম ভাই সেদিন আমায় ফেলে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে। আমি তোমায় দিলাম প্রেমের প্রেমে ফেলে, তুমি সাঁতার কেটে তীরে আসো। আমি তোমার জন্য ধীরে প্রেম নামক একখালা বাঁশ দিয়ে অপেক্ষমান। তৃষা বুঝলো না এই মেয়ে প্রশংসা করলো নাকি নিজে অপমান করলো নিজেকে। প্রেমা পুনরায় বলল, তুমি আমাকে সাহায্য করবে? কিসের সাহায্য? প্রেম ভাইকে পটাতে। আচ্ছা করলাম। তবে তৃষা মনে মনে বলল, নামই তো প্রেমা, সে নাকি প্রেমের সঙ্গে প্রেম করবে। নামেই তো এই দুটাকে লাগে আপন ভাই বোন। ছ্যাক। হঠাৎ দরজায় কড়া নাড়তেই প্রেমা বলল, ভেতরে আসো। মেহরাব দরজার সামনে এসে বলল, এভাবে মনের ভিতরে আসতে দিলেই তো হতো। প্রেমা তাকে দেখে চটে গেল, মুখ বাঁকিয়ে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও। আমার বাবুর আম্মু যেখানে আমি সেখানে? এই লোক, আমি তোমার কোন বাবুর আম্মু? প্রেম ভাইকে দিয়ে আমি তোমাকে কালানি খাওয়াবো। তুমি তো বেটি নিজেই তার হাতের কেলানি খাও। তৃষা পড়ে যায় বিপাকে। সে প্রেমাকে বলল, তোমরা থাকো, আমি রুমে যাই। বলেই সে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব অসহায়ের মতো প্রেমাকে বলল, অনুরোধ করি বাবুর আম্মু, তুমি আমাকে বিয়ে করে আমাদের বাবুকে জলদি দুনিয়ার আলো দেখাও। এই প্রেমা, চলো না এই রাতের আধারে বদনা হাতে নিয়ে, না মানে হারিকেন হাতে নিয়ে, জাদুর ঝাড়ুর উপর চড়ে না হয় আকাশ ভ্রমণ করব। প্রেমা মুখ বাঁকিয়ে গান ধরল, চেহারার নাই ঢাক, নাম রাখছে আব্দুল হক, আমায় নিয়ে ঘুরতে যাবে তার কত শখ। তৃষা নিজের রুমে যাওয়ার পথে হেতিজার সঙ্গে দেখা হয়। হেতিজা কথাবার্তা বলে রুমে চলে যায়। খালুর বাপকে রুমে ডেকে বলে, এই তৃষা, মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নিও তো, ভালোই লাগে একে আমার। কালুর বাপের মাথা কাজ করছে না, কারণ সেদিন একই দায়িত্বেও তাকে সিদ্দিক নওয়াজও নিযুক্ত করেছেন। এক মেয়েকে নিয়ে এক বাড়ির দুই মানুষ পড়েছে। না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে রাত থেকে এই মেয়ের উপর নজর রাখতে হবে। একে একটা মোক্ষম কর দিয়ে না হয় একজনের গলায় ঝুলিয়ে দেওয়া যাবে, বাকিটা আল্লাহ ভরসা। রাতে ঘুম না আসার ফলে তৃষা বাগানে হাঁটাহাঁটি করে একলা। প্রত্যুষ তখন সবে মাত্র বাড়ির মধ্যে ঢুকেছে। তৃষা বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখনই প্রত্যুষের সঙ্গে দেখা। দুজন মুখোমুখি হতে প্রত্যুষ বলল, আমায় ইগনোর করছো কেন? দেখো আমি 4টে দিন সবাই লক্ষ্য করেছি। তৃষা প্রত্যুষকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসি চলো। তৃষা না বলতে গিয়েও পারল না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি? ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসলো প্রত্যুষ আর তৃষা।
প্রত্যুষ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমার কি হয়েছে সেটাও বলবে। কিন্তু দেখো, আমি প্রশাসনের লোক, কোথায় তোমার বাড়ি, কি আসল পরিচয় জানতে আমার একটা তুরই যথেষ্ট। তবুও আমার যে তোমার মুখ থেকে শোনার তৃষ্ণা পেয়েছে। তুমি কথা বলো, কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। তৃষা প্রত্যুষকে শেষ সব খুলে বলতে বাধ্য হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন কিছু নিয়ে বলেছে, তবে কেন জানে বলতে পারলো না প্রেমকে নিয়ে। প্রেমের অত্যাচার, হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়ানক সেই প্রতিটি মুহূর্তের কথা। রুমে এসে চোখটা বন্ধ করতে খুব একটা সময় লাগলো না তৃষার। আজকে অনেকটা শান্তি লাগছে, তবুও মনের ফাঁক গলে একটা অসামান্য অশান্তি ভাব রয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন কয়টা বাজে তৃষার জানা নেই। রাতে প্রায় তার ওয়াশরুমে যাওয়া লাগে। বালিশের কাছে একটা পানির বোতল রাখা থাকে। ঘুম ভাঙলেই সে কেবল পানি খায় আর একটু পরপর ওয়াশরুমে যাওয়া লাগে। তবে আজকের ঘুমটা ওসব কারণে নয়, বরং অন্য একটা কারণেই ভাঙে। বারান্দায় কেমন একটা শব্দ আসছে। এই নওয়াজদের বারান্দায় গ্রিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দার টপকে ভেতরে এসে চাকুর আঘাতে তৃষাকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না তৃষার যে ফকির। নিজেকে তৃষা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতেই এবার ভয়টা ভালো করে তাকে চেপে ধরল। মনে হলো বারান্দায় কেউ বেয়ে কিংবা বারান্দার পাশের বড় আম গাছটা বেয়ে উপরে উঠে আসছে। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে হাতে পানির বোতলটাই তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি। শালার মাথার পাতলা ঝোলি বের করে ছাড়বে। এটা তৃষা এখনো চেনে না এই বিচ্ছু চোর। তৃষা কে চেনিস? তৃষা এক পা দুই পা করে অন্ধকারের কাছে যেতেই বারান্দায় পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকলো। একে বাড়ি মারবে কি, উল্টো ভূত ভেবে কলিজা হাতে চলে আসার উপক্রম। ভয় শরীরটা ছিমিয়ে আসছে। অন্য বিষয় আলাদা, কিন্তু ভূত। তবুও সে বোতল উঁচুতে তুলে বাড়ি দেওয়ার জন্য, তবে সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি তৃষাকে টেনে নিজের কাছে নিয়ে আসতেই তৃষার বুঝতে বাকি রইল না কি এই মহাজন। তার গায়ের সেই সুগন্ধি তৃষার চেনা। ছায়ামূর্তি তৃষাকে বুকের একেবারে কাছে ঝাপটে ধরেই বলে, বেটার হার্ট, তুমি আমায় মিস করোনি? আপনার সাহস তো কম নয় আমার মেয়ে রাত বেড়েতে। এই আপনার কি চাই প্রেম ভাই? আপনি আমায় এমনভাবে কেন মারছেন? এক কাজ করুন, বিষ কিনে আনুন, খেয়ে মরে যাই আমি। বাজারে বিষের অনেক দাম শোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে আর তুমিও শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করি প্রেম ভাই। চিন্তা নেই, আমি ঘৃণার উত্তাপে ঘি ঢেলে দেব, কারণ আমি চাই তৃষা নামক মেয়েটা আমায় কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। তৃষার চোখে জল। এই জলের উৎস কি তৃষা জানা নেই। কেন কাঁদছে সে? অন্ধকারে সেই সামনের মানুষটি চেহারা ঠিক করে দেখতেও পারছে না, তবুও এত আবেগ কোথা থেকে আসছে? আর যে সহ্য করা যাচ্ছে না, প্রেমের মুখটা অস্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিও দেখতে পাচ্ছে না তৃষা হঠাৎ করে ডুকরে কেঁদে উঠছে, বলল, আপনি আমার জীবনের কালো ছায়া। এই ছায়া আমায় ভালো থাকতে দিচ্ছে না। প্রেম তৃষার গাল ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো, একে অপরের বিপরীত ধাতুতে করা আমরা। তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি? যেটা তুমি কখনোই বুঝবে না শোনো। তৃষার কান্নার শব্দ বেগ পায়। সে অনবরত প্রেমের বুকে এলোপাথারি আঘাত করে, বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান প্রেম ভাই। আপনার ন্যূনতম লজ্জাবোধ থাকলে ভেতরে, আমার সামনে আর আসবেন না। আপনি আমায় ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান। তৃষা প্রেমকে ধাক্কা দেয়। অনবরত তার হাত চলতে থাকে, কান্না ধমকি সবই বাড়তে থাকে। প্রেম শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। তৃষার মুখে যা আসে সে তাই বলছে। যখন মুখটা সহ শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল, তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমিই চলে যাচ্ছি। তৃষা পেছন ফিরে পা ফেলতে এবার নিশ্চুপ হয়ে সবটা শুধু থাকা প্রেমের ভাঁজ ভাঙল। সে হাত বাড়িয়ে পেছন থেকে তৃষার ঘাড় শক্ত করে ধরে তাকে নিজের কাছে এনে ঠোঁটে শক্ত চুমু খেল। তৃষা জীবন্ত মুরগির মতো প্রেমের কাছে থেকে বাঁচার জন্য ছটফট করলো। তৃষা ডান হাত দিয়ে প্রেমের বুকে ঘুষি দিতেই প্রেম আরো শক্ত করে
চেপে ধরলো তার হাত দুটো। হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবুও প্রেম ছাড়ছে না। প্রেম কিছুতেই ছাড়ছে না। পাক্কা গুনে গুনে সময় নিয়ে যখন দেখলো আরেকটু দেরি হলে তৃষা মরেই যাবে, ঠিক তখনই প্রেম তাকে ছাড়লো। তৃষা নিজেকে ছাড়িয়ে আঙুল তুলে প্রেমকে শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগে প্রেম তার আঙুল ধরে নিচে নামিয়ে বলল, বিটার হার্ড কুল। আঙুল বেশি উপর ওঠানোর দরকার নেই, কারণ সেই তো নামাতে হবে এই প্রেমের কথাতে। আর আমি চাই না তৃষা নুজায়ের 4 আঙুলে জীবন পার করুক। কত বড় নির্লজ্জ! আপনি কি মানুষ? হুম, জানোয়ার। তুমি না বললে, তাহলে তো জানতাম না।